হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ মাঝি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এবছর 50% বা 60% নম্বর পেয়েছো উচ্চ মাধ্যমিকে। ইন শর্ট, যারা তোমরা 70%-এর নিচে নম্বর পেয়েছো তাদেরকে নিয়ে আজকে কথা বলতে চলেছি। বিগত বেশ কয়েকদিন ধরে আমি অনেক কমেন্ট পাচ্ছিলাম যে দাদা এত নম্বর পেয়েছি, আমি কি কলেজে অ্যাডমিশন হতে পারবো, আমি এই ডিপার্টমেন্ট পাবো, দাদা প্লিজ বলো আমার পক্ষে পসিবল হবে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেওয়া, না দাদা আমি প্রাইভেটের দিকে দেখবো। অনেক কিছু কোয়েশ্চেন্স কিন্তু সবাই কন্টিনিউয়াসলি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে যাচ্ছিল। তাছাড়া পার্সোনালি আমার নোনের মধ্যে অনেকেই রয়েছে যারা আমাকে বলছিল যে দাদা আমার এই নম্বর এসেছে, আমি কি এই কলেজে অ্যাডমিশন হতে পারবো, আমার এই ফেভারিট কোর্স নিয়ে পড়া, সো আমার কি পসিবল হবে, না দাদা আমি এবছর অ্যাডমিশন নিতেই পারবো না। তো অনেক কিছু কোয়ারিজ কিন্তু তাদের রয়েছে এবং তোমাদেরও অনেক রয়েছে। সো আমার মনে হলো যে সব মিলে একটা ভিডিও বানানো দরকার তোমাদের সাথে, কিছু কথা ইম্পর্টেন্ট কথাগুলো যেটা আমার মনে হলো শেয়ার করা উচিত, এবং কিছু স্ট্র্যাটেজিস যেগুলো অ্যাপ্লাই করলে আই হোপ তোমরা তোমাদের মনের মতো কলেজ পেয়ে যাবে এবং তোমরা পেতে চলেছো। ঠিক আছে, এটা বলে রাখছি যে তোমরাও কিন্তু কলেজে অ্যাডমিশন পেতে চলেছো, হয়তো ফেমাস কলেজগুলোতে নয় বাট কলেজে তোমরা পেয়ে যাবে সিট। সে নিয়ে কোনো টেনশন করবার কিছু নেই। যারা 70% পেয়েছে তারা কোথাও না কোথাও কোনো না কোনো কলেজ পেয়ে যাবে। সো আজকে শুধু একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে এই ভিডিওটিকে একজন ইউটিউবার বানিয়েছি এভাবে না দেখে তোমাদের দাদা বানিয়েছে ভিডিওটা এভাবে দেখো, এবং আমি যে পয়েন্টসগুলো বলছি, স্ট্র্যাটেজিসগুলো শেয়ার করছি, সেগুলো কেয়ারফুলি শোনো। দেন সবার সাথে ডিসকাস করে, ঠিক আছে, সবার সাথে ডিসকাস করবে, ডিসকাস করে একটা নিজস্ব স্ট্র্যাটেজি বানিয়ে অ্যাডমিশন প্রসেসে নামবে। কারণ শুধু আমি যে বলছি শুধু আমার কথাই শুনবে সেটাও নয়, অনেকে রয়েছে তোমাদের, আরও বিভিন্ন দাদা দিদি রয়েছে, তাদেরও অ্যাডভাইস রয়েছে, সাজেশনস রয়েছে, আঙ্কেল রয়েছে, আন্টি রয়েছে, ওনারাও তোমাদের টিচার্স রয়েছে তোমাদের। সো সবার নিজস্ব মতামত রয়েছে, সবগুলোকে শুনে নিয়ে বেস্ট ডিসিশন যেটা হবে সেটা করবে। ঠিক আছে, আর এই মুহূর্তে কিন্তু ডিমোটিভেট ফিল করবার কিচ্ছু নেই। যা হয়ে গেছে হয়ে গেছে, ওটা নিয়ে টেনশন করে কিন্তু কিছু লাভ নেই। এখন আমরা যেটা বেস্ট করতে পারি সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, সো চলো দেখে নিই। প্রথমে কম্পিটিশন লেভেলের কথা বলে নিই। এই বছর উচ্চ মাধ্যমিকে তোমরা জানো 90%-এর বেশি স্টুডেন্ট কিন্তু পাশ করেছে, এবং তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কত পেয়েছে, 60% অ্যাবাভ নম্বর পেয়েছে। সো সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন লেভেল অনেকটাই বেশি হতে চলেছে এবছর। কারণ বুঝতেই পারছো সবাই ম্যাক্সিমাম পাস করে গেছে এবং তার মধ্যেও সবাই ভালো নম্বর পেয়েছে, 60%, অ্যাবাভ 60% তো পেয়েইছে। সো কম্পিটিশন লেভেল নিঃসন্দেহে বেশি হতে চলেছে। এবার এর মধ্যে তোমাদের কি স্ট্র্যাটেজি কি রাখা দরকার সেটা তো ডিসকাস করবই। তারপর সেটা শুরু করবার প্রথমে আমি যেটা নিয়ে বলতে চাইবো সেটা দুটো টার্ম, একটা হচ্ছে কাট অফ আর একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমি অনেক কমেন্ট দেখছিলাম যেখানে কাট অফ অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে গুলিয়ে ফেলছিল বিষয় দুটোকে। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে মিনিমাম যোগ্যতা সেই প্রসেসে পার্টিসিপেট করবার জন্য। ঠিক আছে, কোন একটা প্রসেস চলছে, সেই প্রসেসে পার্টিসিপেট করতে হলে মিনিমাম একটা যোগ্যতা তোমাদেরকে পূর্ণ করতে হবে, সেই পূর্ণ হলেই তুমি পার্টিসিপেট করতে পারবে। সেই প্রসেসে পার্টিসিপেট করবার পর তুমি হারবে না জিতবে সেটা তো সেই প্রসেসের উপর ডিপেন্ড করবে, বাট সেটাতে এন্ট্রি করবার জন্য তোমার যে মিনিমাম যোগ্যতা থাকা দরকার সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সেক্ষেত্রে 30%, 35%, 40%, কলেজ টু কলেজ ভ্যারি করছে। সে কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সেটা প্লিজ দেখে নেবে। পার্টিকুলার কলেজের ওয়েবসাইটে পার্টিকুলার ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লিখে থাকে। সো বেস্ট হবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একবার চেক করে নেবে কি রয়েছে। সো মিনিমাম একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া
থেকে থাকে, এই সাবজেক্টসের প্রয়োজন রয়েছে, এই নম্বরের প্রয়োজন রয়েছে, সেটা দেখে নিয়ে তোমরা কিন্তু পার্টিসিপেট করবে। তাহলেই তোমরা যোগ্য হয়ে গেলে সেখানে সেই কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করবার জন্য। এবং সেখানে সিট পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করবে কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, কম্পিটিশন লেভেল কেমন রয়েছে, সিটস কতগুলো রয়েছে, সিট সংখ্যার উপর ডিপেন্ড করবে, কাট অফ কেমন যাচ্ছে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। ঠিক আছে, সেটা তোমার সিট পাওয়া না পাওয়া সেই সমস্ত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। বাট আই হোপ তোমাদের কাছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লিয়ার। এবার আমরা ডিসকাস করব কাট অফ নিয়ে। কাট অফটা কি দাদা? কাট অফ হচ্ছে, তোমরা দেখো কাট অফ অনেকবার শুনবে পরবর্তী জীবনেও। সো আমি চেষ্টা করছি যে তোমাদের কাছে একদম ক্লিয়ার করবার যে কাট অফ বিষয়টা কি। দেখো কাট অফ, কাট এর বাংলা মানে আমরা কি জানি? কাট, কাট করে দিচ্ছে অর্থাৎ কেটে দিচ্ছে। ঠিক আছে, কাট হয়ে যাচ্ছে, কেটে দিচ্ছে। সো বলতে পারো একটা মিনিমাম নাম্বার রয়েছে যেখানে এসে প্রসেসটা কেটে যায়। যেমন এক্সাম্পল কি দিতে পারি, যেমন ধরো এক্সাম্পল রয়েছে ফুড ফুড ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ধরো, অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হবে, তার জন্য এক্সাম চলছে। কত নম্বরে? 100 নম্বরে। 100 নম্বরে পরীক্ষা। তার মধ্যে কাট অফ গিয়েছে 50। অর্থাৎ 50 কাট অফ মানে দাদা, এই মিনিমাম 50 নম্বরে সর্বনিম্ন 50তে গিয়ে সাব ইন্সপেক্টরের সিলেকশন প্রসেস বন্ধ হয়ে গেছে। মানে এর নিচে আর কোনো ক্যান্ডিডেটকে সিলেক্ট করেনি। এটাই লাস্ট, বলতে পারো একদম লাস্ট স্টেজ, যেখানে গিয়ে একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে। লাস্ট 50 অবধি গিয়ে ক্যান্ডিডেটকে সিলেক্ট করে নিয়েছে, এরপরে কিন্তু আর সিলেকশন প্রসেস হয়নি। এখানেই প্রসেস কাট হয়ে গেল। কি হয়ে গেল? কাট হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু কাট হয়ে গেল, এটাই বলতে পারে কাট অফ। ঠিক আছে, এখানে এভাবেই আমরা বলে থাকি কাট অফ লো গেছে, কাট অফ হাই রয়েছে। So, এবার ধরো 80তে গিয়ে সিলেকশন প্রসেস বন্ধ হয়ে গেল, তাহলে কি হলো? তাহলে কাট অফ হাই চলে গেছে। ধরো 30তে গিয়ে সিলেকশন প্রসেস বন্ধ হয়ে গেল, তাহলে তুমি বুঝতে পারছো কাট অফ খুব লো গিয়েছে। এবার ধরো তুমি 60% নম্বর করেছো, তুমি বুঝতে পারছো লো কাট অফ গিয়েছে দাদা, 30তে সিলেকশন প্রসেস বন্ধ হয়েছিল। তো আমি তো 30-র আগে আসি দাদা। ঠিক আছে, আমার নম্বর তো প্রথমেই রয়েছে, 30-র প্রথমে রয়েছে। সো আমার তো সিলেকশন হবে। So, সেক্ষেত্রে এভাবেই তোমরা ডিসাইড করতে পারবে যে তোমাদের অ্যাডমিশন হবে কি হবে না। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার কাট অফ টার্মটি কি এবং কাট অফ ডেটা এবছরে কেমন হতে চলেছে সেটা এখন বলা খুবই ইম্পসিবল, কারণ 2-3টে মেরিট লিস্ট দেখার পরই কিন্তু কাট অফ নিয়ে ডিসকাস করা পসিবল হবে। বাট কাট অফ আমরা কোথায় পাবো? কাট অফ দাদা আমরা প্রিভিয়াস ইয়ার অনলাইনে কিন্তু আমরা সার্চ করলে বিভিন্ন কলেজের ওয়েবসাইটে তারা দিয়ে রাখে প্রিভিয়াস ইয়ারের কাট অফের ডেটা। সো সেটা থেকে আমরা অনুমান করতে পারি সেই কলেজে কাট অফ কেমন গিয়েছে, সেখান থেকে আমরা বরাবরের মতো একটা আইডিয়া নিয়ে অ্যাপ্লাই করতে পারি। সো কাট অফ দাদা আমাদের হেল্প কি করবে? কাট অফ তোমাদের এটা হেল্প করবে জানতে যে সেই কলেজে কাট অফ সবসময় লো যাচ্ছে না হাই যাচ্ছে। লো গেলে তোমরা বুঝতে পারছো যে সেই কলেজকে তোমাদের টার্গেট করতে হবে। ধরো কোনো কলেজের কাট অফ 30 আছে বা 40 আছে, বুঝতে পারছো কাট অফ অনেক লো গিয়েছে জেনারেল জেনারেল ক্যাটাগরিতে, তাহলে তুমি বুঝতে পারছো তাহলে এই কলেজে তো আমাকে অ্যাপ্লাই করতেই হবে, তাহলে আমি পেয়ে যাব। কোনো কলেজে কাট অফ অনেকটা হাই যাচ্ছে, তো সেক্ষেত্রে তুমি সেখানে অ্যাপ্লাই করলে না পাবার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে যায়। ঠিক আছে, তো সেই বিষয়টাকে কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এবং এসসি এসটি ক্যাটাগরি কাট অফও কিন্তু হয়ে থাকে, সেটাও তোমাকে চেক করতে হবে। যারা তোমরা ক্যাটাগরি থেকে বিলং করো তারা কিন্তু কম নাম্বারেও কিন্তু ভালো কলেজে, ফেমাস কলেজগুলোতে সিট পেয়ে যেতে পারো, যেহেতু ক্যাটাগরি থেকে বিলং করছো। তো ক্যাটাগরিতে অনেক ক্ষেত্রে কিন্তু 70%-এর নিচেও ফেমাস কলেজগুলোতে নিয়ে থাকে। ঠিক আছে, সো ক্যাটাগরি থেকে হলেও কিন্তু তোমাদের চান্সেস রয়েছে। তবু তোমরা অ্যাপ্লাই করে রাখবে ফেমাস কলেজ সাথে নন ফেমাস কলেজগুলোতে। বাট যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা একবার তোমরা দেখে নেবে কাট অফ কি রয়েছে। ঠিক আছে, সো এই ছিল তোমাদের কাট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ক্যাটাগরি
স্টুডেন্ট যারা তোমরা রয়েছো। পরবর্তী একটা সলিউশন যেটা রয়েছে, তোমরা কি করতে পারো, স্ট্র্যাটেজি কি হতে পারে তোমাদের অ্যাডমিশন প্রসেসে নাম্বার আগে। সো দেখতে পাচ্ছ আমি নেক্সট স্লাইডে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি ফেমাস ভার্সেস নন ফেমাস কলেজ। দেখো, ফেমাস কলেজে সবাই অ্যাডমিশন নিতে চাইবে, ফেমাস কলেজের ফেমাস ডিপার্টমেন্টে সবাই অ্যাডমিশন হতে চাইবে, সিট সংখ্যা কম। সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো এই কলেজে কাট অফ হাই যেতে চলেছে, কম্পিটিশন হাই হবে, যেহেতু ফেমাস কলেজ, ফেমাস ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে কম নাম্বার হলে কিন্তু চান্সেস অনেকটা কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে দাদা আমার কি বেস্ট স্ট্র্যাটেজি থাকা দরকার? সেক্ষেত্রে তোমার তুমি তো পেতে চলেছো, ঠিক আছে, সবাই পেতে চলেছে, কলেজে সবার অ্যাডমিশন হতে চলেছে। শুধু যে ফেমাস কলেজ রয়েছে তা নয়, আরো কলেজ রয়েছে, আরো অনেক কলেজেস রয়েছে যেগুলো নন ফেমাস। তোমার ডিস্ট্রিক্ট বা এরিয়ার আশেপাশে এমন কলেজ রয়েছে যাদের নাম কিন্তু সবার মুখে মুখে নেই। সেই সমস্ত কলেজকে টার্গেট করো। তুমি যদি সেই কলেজগুলোকে টার্গেট করো যাদের নাম সবার মুখে মুখে রয়েছে, সেই কলেজে অটোমেটিকলি তুমি বুঝতেই পারছো সবাই যেহেতু সেই কলেজ সম্পর্কে জানে, তো সবাই অ্যাপ্লাই করবে। কম্পিটিশন বেশি, ফেমাস বেশি, তাই কম্পিটিশন বেশি, তাই পাওয়ার সম্ভাবনা, কম নম্বরে পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। বাট নন ফেমাস কলেজ অনেকেই কম জানে, সেক্ষেত্রে তুমি টার্গেট করতে পারো নন ফেমাস কলেজগুলোতে। সেখানে সিট অনেক সময় খালি থেকে যায়, সো সেগুলোকে টার্গেট করলে তুমি কিন্তু সেই কলেজে, নন ফেমাস কলেজের ফেমাস ডিপার্টমেন্ট পেয়ে গেলে। হয়তো ইংলিশ অনার্স করতে চাইছো, নন ফেমাস কলেজে ইংলিশ অনার্স পেয়ে গেলে, যেটা তুমি ফেমাস কলেজে পাচ্ছিলে না। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার বিষয়টি। সো তোমাদেরকে কিন্তু, তোমার এমন যদি থেকে থাকে না দাদা আমি ফেমাস ওই কলেজ, পার্টিকুলার কলেজে আমার যাবার অনেক সম্ভাবনার, অনেক ইচ্ছে রয়েছে, তাহলে তুমি কলেজকে টার্গেট করো। টার্গেট করাতে কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তুমি অনেকগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারো, টার্গেট করতে পারো। দাদা কলেজ কতগুলো কলেজে অ্যাপ্লাই করা ঠিক হবে? 5 থেকে 6টা কলেজ। আচ্ছা দাদা এ পারবো। দেখো, এরকম কোথাও লেখা নেই যে তোমরা শুধুমাত্র 5টা থেকে 6টাই অ্যাপ্লাই করতে পারবে। যত খুশি তত অ্যাপ্লাই করতে পারবে, কলেজে অ্যাপ্লিকেশন দিতে পারবে। যেহেতু এই বছর সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে হতে চলেছে, সো তোমাদেরকে কিন্তু অত কষ্ট করতে হবে না প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবার। কারণ আগের বছর কিন্তু প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হতো, তাদের মেরিট লিস্ট চেক করতে হতো প্রত্যেকটা। সো সেক্ষেত্রে যদি 10টার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায়, অনেক সময় মিস হয়ে যায়। সো এই বছর কিন্তু অনেকটা ফ্লেক্সিবল হতে চলেছে প্রসেস, সো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সো ফেমাস কলেজ রাখবে যেটাতে তুমি অ্যাডমিশন নিতে চাও, বাট তার সাথে নন ফেমাস কলেজগুলো মাস্ট, ঠিক আছে। নন ফেমাস কলেজগুলোকে কিন্তু রাখবে, এবং নন ফেমাস কলেজগুলোর নন ফেমাস ব্রাঞ্চ, অর্থাৎ নন ফেমাস ডিপার্টমেন্ট, নন ফেমাস ডিপার্টমেন্টগুলো রয়েছে অনেক সময়, যেমন রয়েছে সংস্কৃত রয়েছে। আমি কোনো পার্টিকুলার ডিগ্রি বা কোর্সকে ছোট করে দেখছি বা ছোট দেখাচ্ছি না, বলছি না। আমি জাস্ট বলছি যে কিছু কিছু কোর্স রয়েছে যেগুলো ফেমাস নয়, ঠিক আছে। বিসিএ যতটা ফেমাস, সংস্কৃত অতটা ফেমাস নয়, ঠিক আছে। তার মানে এই নয় যে দুটো সংস্কৃত কোর্সটি ছোট, বিসিএ কোর্সটি ছোট বড়, ঠিক আছে, সেরকম কিছু নেই। দুটো কোর্স, সব কোর্স নিজের জায়গায় বেস্ট। বাট কিছু কোর্স রয়েছে খুব ফেমাস, কিছু কোর্স রয়েছে ফেমাস নয়। যেমন সংস্কৃত ফেমাস নয়, বাট তুমি সংস্কৃত ডিপার্টমেন্টে যদি অ্যাপ্লাই করো, ফেমাস কলেজে পেয়ে যেতে পারো, কারণ তাদের কম্পিটিশন কম, কাট অফ অনেক কম কম থাকবে, so পেয়ে যাবে। তাছাড়াও নন ফেমাস কলেজে সেই ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লাই করলেও পেয়ে যাবে। সো তোমরা কি করবে, নন ফেমাস কলেজগুলোর ফেমাস ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ নন ফেমাস ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবে।
দেন ফেমাস কলেজে তুমি যদি পড়তে চাইছো কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট নিয়ে, সেটা তো অ্যাপ্লাই করবে। তাছাড়া ফেমাস কলেজে নন ফেমাস যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই সেই ডিপার্টমেন্টগুলোতেও অ্যাপ্লাই করবে, কারণ সেগুলো নন ফেমাস। তো তোমার সেই ফেমাস কলেজে পড়বার যে ইচ্ছে সেটা পূরণ হয়ে যাবে, নন ফেমাস কোর্সে তোমার অ্যাডমিশন হয়ে যাবে, যদি তোমার ডিপার্টমেন্ট নিয়ে খুব একটা ম্যাটার করছে না, যে দাদা যে কোনো ডিপার্টমেন্ট হলেই চলবে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাইছি। সো এইভাবে কিন্তু তোমরা স্ট্র্যাটেজি বানাতে পারো। এবং আবারও বলে দিয়েছি, 5 থেকে 6টা কলেজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এর কোনো কিন্তু লিমিট নেই যে তুমি কতগুলো, কোথাও লেখা নেই যে তুমি 5টাই করতে পারবে। তোমরা যতগুলো খুশি করতে পারবে, ঠিক আছে, সেটা তোমাদের উপর রয়েছে। সো ফেমাস নন ফেমাস সব কলেজকেই রাখবে, বাট নন ফেমাস কলেজকে মাস্ট রাখবেই রাখবে। এমন নয় যে শুধু ফেমাস কলেজে ভরে দিলে এবং ফেমাস ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ফেমাস কলেজ যেটা তোমার খুব, যেখানে তুমি চাইছো যে দাদা আমি এখানে পড়বো, এই ডিপার্টমেন্ট নিয়ে পড়বো, সেই কলেজকে টার্গেট করবে। ফেমাস ফেমাস কলেজগুলোকে রাখবে, ফেমাস ডিপার্টমেন্ট সেটাও রাখতে পারো। বাট নন ফেমাস কলেজে নন ফেমাস ডিপার্টমেন্ট প্লাস ফেমাস ডিপার্টমেন্ট সবগুলোকে, সেটা কিন্তু মাস্ট। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার বিষয়গুলো। এরপরে নেক্সট স্লাইড কি রয়েছে, চলো নেক্সট স্লাইড দেখে নিই। নেক্সট স্লাইডে এবছর কাট অফ কেমন যাবে। এবছর কাট অফ অলরেডি ডিসকাস করে ফেলেছি। কাট অফ কিন্তু এবার কম্পিটিশন লেভেল যেহেতু বাড়ছে, কাট অফও কিন্তু এবার বাড়তে চলেছে। কত পার্সেন্ট দাদা বাড়তে পারে? সো যদি কম্পেয়ার করা যায় প্রিভিয়াস ইয়ারের সাথে, তাহলে 3 থেকে 4% বলতে পারো, 3 থেকে 4% কিন্তু এবার কাট অফ বাড়তে চলেছে। তো সেটা প্লিজ একবার দেখে নেবে, কাট অফ যদি অ্যাভেলেবেল থাকে। অনেক অনেক ক্ষেত্রে কলেজে ওয়েবসাইটে অনলাইনে কাট অফের ডেটা অ্যাভেলেবেল থাকে না। সো বাট সেটা তোমরা চেক করে নেবে প্লিজ, অফিসিয়াল ওয়েবসাইট থেকেই চেক করবে, অন্য কোনো ওয়েবসাইট থেকে দেখবে না। অনেক সময় সেখানে মিস ইনফরমেশন, অনেক ফেক ইনফরমেশনও থেকে থাকে, ঠিক আছে। সো প্লিজ সেটা চেক করে নেবে। এবার সবার জন্য আমার কি সাজেশন থাকবে, এবার অনেকে যদি বলে যে সবার জন্য দাদা তোমার সাজেশন কি হবে, দেখো আমার সাজেশন এটা হবে যে প্রথমে সব কলেজে লিস্ট বের হবে, নন ফেমাস থেকে শুরু করে ফেমাস কলেজ, সব কলেজে লিস্ট বের হবে। এবার নন ফেমাস কলেজে ফার্স্ট লিস্টে তোমার কিন্তু নাম চলে আসতে পারে, সেক্ষেত্রে ফেমাস কলেজে তোমার ফার্স্ট লিস্টের নাম আসবে না, সেটাই সেটাই স্বাভাবিক। সো এবার দাদা তুমি বলেছো যে হয়তো আসতে পারে লাস্টে, একদম লাস্টের লিস্ট, হয়তো ধরো 5th বা 6th লিস্টে তোমার নাম এসেছে ফেমাস কলেজে। সো সেক্ষেত্রে আমি সেই অবধি ওয়েট করবো দাদা। দেখো সেক্ষেত্রে সেই অবধি যদি তুমি ওয়েট করো, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। কেন? তুমি এই আশায় রয়েছো যে আমার ফেমাস কলেজে আমার লাস্টের দিকে আসবার সম্ভাবনা রয়েছে প্রিভিয়াস ইয়ারের ডেটা অনুসারে, বাট এই কলেজে এসেছে আমার নাম, কিন্তু আমি এই কলেজে ভর্তি হব না, বাট আমার ইচ্ছে নেই, তুমি ভর্তি হলে না। দেখা গেল ফেমাস কলেজেও তোমার নাম এলো এলো, ভাবছো যে এলো, এই তো এলো, এরকম করতে করতে দেখা গেল লাস্টে তোমার নাম এলো না। তখন কি করবে? যেখানে নাম এসেছিল সেটাও হাতছাড়া হয়ে গেছে, আর এখানে তো নেই। সো আমার সাজেশন এটাই হবে, ফার্স্ট লিস্টে বা প্রথমে যেখানেই নন ফেমাস ডিপার্টমেন্ট যেখানে তোমার নাম এসে যাক না কেন, তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। খুব কম নাম্বার যদি তোমার এসে থাকে, তাহলে তুমি যে ডিপার্টমেন্টে তোমার নাম আসছে, যে কলেজে নাম আসছে, সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে। প্রথমে টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। মোস্টলি কলেজে সিট ক্যান্সেল করবার অপশন এবং রিফান্ডের অপশন থেকে থাকে। তো সেটার জন্য কলেজের হেল্পলাইন নম্বর রয়েছে, সেখানে কল করে কথা বলে নেবে প্লিজ, যে স্যার ক্যান্সেল করবার পর রিফান্ড অপশন রয়েছে কিনা। সো সেটা দেখে নিই। তোমরা কিন্তু প্রথমে ফার্স্ট যেখানেই নাম আসুক না কেন অ্যাডমিশন হয়ে যাবে। হয়ে গেলে নেক্সট কি করবে? নেক্সট তোমার টার্গেট রয়েছে পার্টিকুলার কোনো একটা কলেজ, যে দাদা
ভগবান করুক এই কলেজে আমার নাম এসে যাক, এই কলেজটাতে দাদা, এই কলেজটাতে আমার একদম ইচ্ছে রয়েছে এই কলেজটাতেই পড়বার, এই ডিপার্টমেন্ট নিয়ে আমি জাস্ট উইশ করছি এই কলেজে। দেখা গেল ভগবান তোমার উইশ শুনে নিয়েছে এবং সেই কলেজে তোমার আহ, বা ধরো যারা তোমরা আল্লাহর কাছে বলছো যে এই কলেজে চলে আসুক, সো ধরো ভগবান বা আল্লাহ তোমাদের উইশেস বা তোমাদের প্রেয়ার শুনে নিয়েছে এবং তোমার সেই পার্টিকুলার ডিপার্টমেন্টে চলে এসেছে। তাহলে কি করবে, ফার্স্ট লিস্টে যেখানে তুমি ফার্স্টে যেখানে অ্যাডমিশন টাকা দিয়েছিলে সেখানে ক্যান্সেল করিয়ে তুমি সেখানে অ্যাডমিশন হয়ে গেলে। বাট তোমার জন্য একটা সেফ থেকেছিল, মানে এমন হয়েছে যে তোমার জন্য একটা সেফ কলেজ ছিল, যে এমন হচ্ছে না যে তুমি কোথাও অ্যাডমিশন পেলে না, তোমার পুরো ইয়ারটা ওয়েস্ট হয়ে গেল। সব থেকে প্রবলেম কি হতে পারে, সব থেকে বড় প্রবলেম এটা হতে পারে দাদা, যে ফেমাস কলেজের আশায় থেকে অনেকে কিন্তু কলেজে অ্যাডমিশন হতে পারে না, ব্যাস শেষে পুরো কলেজের পুরো ইয়ারটাকে ওয়েস্ট করে দেয়। কি কারণে? জাস্ট তারা ফেমাস কলেজকেই টার্গেট করছিল। আরো অনেক কলেজে ছিল, বাট সেই কম নম্বর নিয়ে তারা বলছিল না আমি ওই কলেজে অ্যাডমিশন হব না। তো তোমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, কম নাম্বার এসেছে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আমরা ভালো কলেজ এক্সপেক্ট করতে পারি না। ঠিক আছে, এটাতে ডিমোটিভেট ফিল করবার কিছু নেই। আবার হচ্ছে ডিমোটিভেট ফিল করবার কিছু নেই, তোমাদের ডিগ্রি করতে হবে, তোমাদের সবার নিজস্ব নিজস্ব টার্গেট রয়েছে, সেই অনুযায়ী তোমরা অ্যাডমিশন নেবে। এখন যা বেস রয়েছে, যা নম্বর এসেছে, কি করেছে না করেছে সেটা নিয়ে এখন ভাবার সময় নেই, ভেবে কোনো লাভও নেই। ঠিক আছে, এখন আমরা যা বেস্ট করতে পারি সেটার উপর ফোকাস করতে হবে। সো ভালো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, এভাবে অ্যাপ্লাই করে তোমরা অ্যাডমিশন নেবে। বাট একটা সাজেশন যেটা আমি বলবো তোমরা মাস্ট ফলো করবেই করবে, যেখানে তোমাদের নাম আসুক না, যে ডিপার্টমেন্টে আসুক না কেন, অ্যাডমিশন হয়ে যাবে প্রথমে। ঠিক আছে, তারপরে তোমার পছন্দের কোর্স পেলে কি পেলে না, পছন্দের কলেজ পেলে কি পেলে না, সেটা পরবর্তীতে দেখা যাবে। পেলে তো খুবই ভালো, সেখানে তুমি অ্যাডমিশন হয়ে যাবে। আর না পেলে যেখানে অলরেডি হয়ে গেছো সেখানেই কন্টিনিউ করবে। ঠিক আছে, সো এভাবে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিশন প্রসেসটাকে রাখবে এবং স্ট্র্যাটেজি এভাবে রাখার চেষ্টা করবে। স্টিল যদি কোনো কনফিউশন থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি যতদূর সম্ভব তোমাদের সেই কমেন্টের রিপ্লাই করবার চেষ্টা করব। আর আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। আর প্লিজ তোমাদের অ্যাডমিশনের পর তোমাদের ফিডব্যাক এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলো না, সো দ্যাট পরবর্তীতে তোমাদের পরেও তোমাদের ছোট ছোট ভাই বোনেরা আসতে চলেছে, সো দ্যাট পরবর্তীতে ফিউচারে তাদের এই ভিডিও এবং কমেন্টে তোমাদের কমেন্ট পড়ে তারাও একটা আইডিয়া করতে পারে কিভাবে কি হতে চলেছে। ঠিক আছে, সো তোমাদের ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী এরকম আরো আপডেটসের জন্য। আর প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী এরকম ভিডিও নিয়ে হাজির হবো আবারও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই, টাটা, টেক কেয়ার।